নিচে নেমে দেখলাম আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে আর বাড়ির সবাই চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মা আড়ালে দাঁড়িয়ে শাড়ির আঁচল মুখে গুজে কাঁদছে। এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না। আমি ফিরে চলে যাচ্ছিলাম, তখনই দাদুমণি আমাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে, মায়রা, এদিকে কই যাচ্ছিস? এখানে এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। দাদুর কথা শুনে এক ঢোক গিললাম। আমাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পায়। অনেক স্টেট মহিলা হচ্ছে আমাদের দাদুমণি। আমি গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বললাম, দাদুমণি কিছু বলবে? আমার পাশে বসো। আমি দাদুমণির পাশে বসতে যাব, তখনই খেয়াল করলাম আমি যদি এখন দাদুমণির পাশে বসে তাহলে নিশ্চিত আদ্র ভাইয়ার সাথে আমার ছোঁয়া লাগবে, আর সেই কাঁপাকাঁপি তখনই দাদুমণি যে কি বলবে জানি না। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ার দিকে তাকালাম। আমার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বললেন, দাদি আমি বাইরে যাচ্ছি, কাজ আছে। দাদুমণি গম্ভীর স্বরে বললেন, না আদ্র, তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন, তোমার দায়িত্ব এখানে বেশি, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন। আমার আর কি করার, এখানেই বসতে হলো। আমার বসার পর দাদুমণি আমাকে উদ্দেশ্য করে বললেন, দেখো মায়রা, এই নিয়ে মোট 2বার তোমার বিয়ে ভেঙে গেল। এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি। আমি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি, তাই এখন বলছি এসব বিয়ের চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে। আমাদের দোষ, তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়া উচিত হয়নি। দাদুমণির কথা আমি সহ বাড়ির সবাই যতদূর জানি আমি ভেবেছিলাম এখন হয়তো দাদুমণি আমাকে বকা দিবে, বাট দাদুমণি তো আমাকে সান্ত্বনা দিচ্ছে। হাউ। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটে রহস্যময়ী হাসি। আচ্ছা, বাই এনি চান্স এটাতেই আদ্র ভাইয়ার কোনো কারসাজি নেই তো? আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া সবার আড়ালে আমার কানে ফিসফিস করে বলে, রাতে ছাদে আসবি, দেরি হলে কিন্তু আমি তোর রুম থেকে কোলে করে তুলে আনবো। আদ্র ভাইয়ার কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালাম। তাকে বললাম, আমার পক্ষে আসা সম্ভব না, যদি কেউ দেখে তাহলে কি ভাববে? উনি রাগী কণ্ঠে বললেন, কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না, তোকে আসতে বলছি, আসবি না হলে? তাকে থামিয়ে দিয়ে বললাম, আসবো আমি। আমার উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর বড় মা মানে আদ্র ভাইয়ার মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, আসতে রাত হবে, অনেক কাজ জমে আছে, 3 দিন যায়নি, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মায়েরা তো আছেই, ও তো বেশ রাত পর্যন্ত পড়ে, ওর থেকে চেয়ে নিব কিছু লাগলে, তুমি ঘুমিয়ে পড়িও। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায় কেন? আমি এর থেকে দূরে থাকতে চাই, আর উনি আরও কাছে আসতে চায়। অসহ্যকর লোক একটা। আদ্র ভাইয়ের কথা শুনে বড় মা বললেন, এখন কিছু খেয়ে যা, সকালে তো কিছু খাসনি। সমস্যা নেই, স্টেশনে গিয়ে খেয়ে নিব। বলেই বেরিয়ে যায় আদ্র ভাইয়া। আগে থেকে পুলিশের ইউনিফর্ম পরে রেডি ছিল। আদ্র ভাইয়া পেশায় একজন পুলিশ অফিসার, যদিও এখন এসিপি, কিন্তু আমাদের বাড়িতে কেউ চায়নি ভাইয়া পুলিশ অফিসার হোক। আদ্র ভাইয়ার বাবা আর আমার বাবা একজন বিজনেসম্যান, দেশে বিদেশে বেশ খ্যাতি আছে তাদের। সবাই চেয়েছিল আদ্র ভাইয়াও একজন সফল বিজনেসম্যান হোক, কিন্তু এই খরুশের কি হয়েছে কে জানে, সে পুলিশই হবে বলে জিদ ধরেছিল, তাই তার জীবনে কারো সরার হার মানতে হলো। 10-12 জন গার্ড মিলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে একটা লোকের পায়ের কাছে ছুঁড়ে মারল। লোকটি ছেলেটির চুলের মুঠো ধরে উঁচু করে বলে, সাহস কী করে হয় তোর ওই মেয়েটাকে গুলি করতে চাস? ছেলেটি ব্যথায়
ডুকরিয়ে উঠে ছেলেটিকে বলে, বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই। আমারই একজন কইছিল মাইয়াডারে মারতে। লোকটি রেগে জিজ্ঞেস করে, কে? আদনান মাহমুদ। ছেলেটির বলা নাম শুনে লোকটি হিংস্র রূপ ধারণ করে, এতটাই হিংস্র যে তাকে দেখলে যে কোনো দুর্বল হার্টের মানুষ সাথে সাথে হার্ট অ্যাটাক করতে 1 সেকেন্ডও লাগবে না। লোকটি পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুকে পরাপর 10টা গুলি করে। তারপর সে ক্ষত স্থানে মরিচের গুঁড়ো দিয়ে পাগলের মতো হাসতে থাকে। গার্ডগুলো ভয়ে থরথর করে কাঁপছে। বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছি আমি। কালই ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিলাম। ক্লাস শুরু হবে আরও 1 সপ্তাহ পর। আমি পড়ছিলাম, তখনই দরজা নক পড়ে। তাকিয়ে দেখি আদ্রিতা আপু 2টো চায়ের কাপ নিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। আমি হালকা হেসে বললাম, বাহ, আজ দেখি বিদ্যাসাগর নিচ থেকে আমার রুমে আসলো। আদ্রিতা আপু বলল, তোর দেখা তো পেলাম না আর আমার রুমে, তাই নিচ থেকেই আসলাম। তা কি করছিলি? সোফায় বসতে বসতে। এই তো বই নিয়ে একটু গবেষণা। আদ্রিতা আপু হচ্ছে আদ্র ভাইয়ার বড় বোন। আদ্র ভাইয়ার 3 ভাই বোন। আদ্রিতা আপু, আদ্র ভাইয়া আর মাইশা, তারা হচ্ছে আমার বড় চাচুর সন্তান। আমার বাবা হচ্ছে ছোট। আমরা 2 ভাই বোন, আমি আর আয়ান ভাইয়া। আদ্রিতা আপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে বলে, আচ্ছা মায়েরা, জানিস তো তোর বিয়ে কিভাবে ভেঙেছে? আমি বললাম, না তো। তোর বিয়ে ভেঙেছে না, কেউ ভাঙিয়েছে। আমি অবাক হয়ে গেলাম আপুর কথায়। আচ্ছা, আপু কি সব জানে? আদ্রিতা আপু বলল, তোর বিয়ে আদ্র ভেঙেছে রে মায়েরা। ভাই আমার তোকে অনেক ভালোবাসে। আমি আপুর কথায় টাসকে খেলাম। মনে মনে ভাবলাম, তার মানে আপু সব জানে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু তুমি? আমি এসব অনেক আগে থেকেই জানি। কিন্তু কিভাবে? আপু মুচকি হেসে বলে, সেটা আপাতত বলা যাবে না। আপু চলে গেল আর আমি তার যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছি। এরা ভাই বোন দুটোই একরকম রহস্যে ভরা। রাতের বেলা আমি আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছি। একটু আগে ফোনে মেসেজ দিয়েছিল আদ্র ভাইয়া ছাদে আসতে। এক প্রকার বিরক্ত লাগছে আমার। এই লোকটার জন্য জীবনটা শেষ আমার। কবে যে মুক্তি পাবো আল্লাহই জানে। ছাদে এসে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমি আস্তে করে ছাদের দরজাটা চাপিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে ডাক দেই। তৎক্ষণাৎ কেউ আমার মুখ চেপে ধরে, পাশের দেওয়ালে চেপে ধরে। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। যখন কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়েছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর আমার নাকে সেই চিরপরিচিতি স্মেল আসে। যতটুকু মনে পড়ে, এই পারফিউম আদ্র ভাইয়া ইউজ করে। আমার পছন্দের পারফিউম এটা। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি আদ্র ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন তাকানোর মানে আমার বোধগম্য হলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আদ্র ভাইয়া? আর কিছু বলতে পারলাম না। তার আগে তিনি আমার ঠোঁটে আঁকড়ে ধরে খুব রুডলি কিস করতে থাকে। তার এহেন কাণ্ডে আমি স্তব্ধ, হাত পা প্রচণ্ড কাঁপছে। কিছুক্ষণ পর তিনি নিজে থেকেই আমাকে ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবে। আমার ঠোঁটে স্লাইড করে কথাটা বলল আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলাম। আমি এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি।